নমস্কার, নিউজ লাইভ বাংলার বিশেষ অনুষ্ঠান চায় পে চর্চায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাজ্যে এই মুহূর্তে নির্বাচনের বাতাস এবং বরাক ব্রহ্মপুত্রে প্রতিটি প্রান্তে নির্বাচনের গরম বাতাস বইছে। বিভিন্ন চায়ের দোকান, বিভিন্ন বাজারঘাটে শুধু নির্বাচনীয় আলোচনা এবং অসমের বা বরাক উপত্যকার যে 13টা বিধানসভা কেন্দ্রের নির্বাচনীয় খবর নিতে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দিসপুর লাস্ট গেটে। এবং এই যে স্থানে রয়েছি, এই স্থান বিশেষ করে বলা যায় বরাক উপত্যকার বিভিন্ন লোক এসে এই স্থানে বরাকের রাজনৈতিক বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এবং বরাকের বর্তমানের 3 বিধানসভা কেন্দ্রে কার দখলে যাবে, বরাকের রাজনৈতিক প্রেক্ষাপট কী হবে, সমগ্র বিষয়ে জানার জন্য এই মুহূর্তে আমি রয়েছি দিসপুর লাস্ট গেটে। এবং দিসপুর লাস্ট গেটের সাধারণ মানুষের কি অভিমত, তারা কি চান এবং 26 বিধানসভা নির্বাচনের কুর্সিতে কে বসবেন, সমগ্র বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তের এই যে লাস্ট গেটের পরিবেশ দেখাচ্ছি, অর্থাৎ 26 বিধানসভা নির্বাচনে কি হবে, বরাকের এই 3 বিধানসভা কেন্দ্রে কোন দিকে যাবে বরাকের সমগ্র এই রাজনৈতিক প্রেক্ষাপট আমি আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আপনি কোন বিধানসভা কেন্দ্র থেকে আসছেন? আমি তো আলগাপুর কাটলিচড়া। তো কি হতে চলেছে এবারের 26-এ আলগাপুর কাটলিচড়ায়? আলগাপুর কাটলিচড়ায় যদি বিরোধী ঐক্যমঞ্চ থেকে যদি ভালো ক্যান্ডিডেট দেওয়া হয় তাহলে বিজয় নিশ্চিত হবে। যেহেতু একটা কথা বেরিয়ে আসছে যে বিরোধীরা দাবি করে আসছেন বরাক উপত্যকায় 15টা বিধানসভা কেন্দ্র ছিল, কিন্তু এই মুহূর্তে 13টা বিধানসভা কেন্দ্র বরাক উপত্যকায়। যেহেতু হাইলাকান্দি জেলার কথা বললে আপনি, হাইলাকান্দি জেলার একটা বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে নেই, সেই বিষয়ে কি বলবেন? আসলে দেখেছেন আপনারা যে বিজেপি সরকার আসার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরাক উপত্যকা। বরাক উপত্যকায় 15টা বিধানসভা সমষ্টি আসিল, বর্তমানে 13টা বিধানসভা সমষ্টি হয়েছে। এখান থেকে 2টা সমষ্টি কর্তন করে দেওয়া হয়েছে। টোটাল বরাক উপত্যকার পপুলেশন, মুসলিম পপুলেশন 55%, যেখানে বরাক উপত্যকা থেকে 8 জন মুসলিম বিধায়ক জিতে এসেছেন। গত নির্বাচনে বর্তমানে বিধায়ক আছেন 8 জন মুসলিম বিধায়ক, কিন্তু এই বছর আমরা দেখেছি 13টা বিধানসভা হয়েছে, কিন্তু এই 13টা বিধানসভা সমষ্টির মধ্যে মাত্র 3 থেকে 4 জন মুসলিম বিধায়ক জিতে আসতে পারবেন। যার জন্য এই বিজেপি সরকার আসার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরাকের সংখ্যালঘু সম্প্রদায়, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে হাইলাকান্দি জেলায় 3টা সমষ্টি আসিল, 3টা সমষ্টি থেকে 3 জন মুসলিম বিধায়ক জয়ী হয়েছিলেন, কিন্তু বর্তমানে হাইলাকান্দি জেলায় 2টা সমষ্টি হয়েছে এবং একটা সমষ্টিতে বিজেপির জয় নিশ্চিত হয়েছে এবং আলগাপুর কাটলিচড়া মাত্র একটা সমষ্টি আছে। এই সমষ্টি আপনার কাছে আবারও আসবো, আরও রয়েছেন বিভিন্ন লোক রয়েছেন, আমার সাথে রয়েছেন প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। অর্থাৎ আপনার কাছ থেকে জানতে চাইবো হাইলাকান্দিতে এই মুহূর্তের রাজনৈতিক পরিবেশ কি? ভাই কিতা কইতাম, রাজনৈতিক পরিবেশ, রাজনীতি তো আমরা বলদ 3 এমএলএ আসলা, এটা শেষ করে লেগেছি। এটা তো হাইলাকান্দি খাই লইছো, সিন্ডিকেট রাজ আর কমিশন রাজ ওটা করে করে এটা শেষ। এখন আর হাইলাকান্দির পলিটিক্স নাই, আর কংগ্রেস বরাক থেকে দুলিশা তুই যাই তাকে সময় হয়ে গেছে, আর বেশি সময় নেই। একটা কথা শোনা যায় যে ইউডিএফ এর দুর্গ ছিল হাইলাকান্দি, অর্থাৎ হাইলাকান্দির 3 বিধায়ক, আপনিও বিধায়ক ছিলেন এক সময় ইউডিএফ এর বিধায়ক। টেকার বিধায়ক আসলাম রে বা, টেকা দিয়া জমিন দিয়া বিধায়ক হয়েছিলাম। এখন আর বিধায়ক আমি তো কইছি কংগ্রেস আর ইউডিএফ ছাড়া কোনোকে যদি বিনা পয়সা টিকিট দিন তো গেলে বিধায়ক হওয়ার যাইম, আর না এর আগে পলিটিক্সও যেতাম না। ডিলিমিটেশনে হাইলাকান্দির একটা বিধানসভা সমষ্টি 3 বলদ লাগি হয়েছে। হাইলাকান্দির 3 বলদ আসলা, যে 3 বলদে তো এগু সিট কাটাইছো। 26-এ কি হবে, আগন্তুক নির্বাচনে কি হবে? এখন আর ওই তো এগু হিন্দু, এগু ইন্ডিয়া, এগু পাকিস্তান, 2 সমষ্টি হয়ে গেছে। এটা হাইলাকান্দি সমষ্টি হয়ে গেছে ডাইরেক্ট হিন্দু, আর আলগাপুর কাটলিচড়া হয়ে গেছে ডাইরেক্ট মুসলমান। আর অন্য মাত নাই। আসবো আপনার কাছে পরবর্তী সময়। আরও রয়েছেন এখানে রয়েছেন বিভিন্ন লোক। আপনার নাম কি এবং কোন সমষ্টি থেকে আসছেন? জাকারিয়া বড়ুই, আমি 119 নম্বর সোনাই সমষ্টির। তো সুনাই বিধানসভা সমষ্টি বরাকের একটা উল্লেখযোগ্য বিধানসভা সমষ্টি বলা যায়। অর্থাৎ সুনাই বিধানসভা সমষ্টির বর্তমানের যে ইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া সেই সমষ্টি থেকে দিসপুরে এসেছিলেন। কিন্তু একটা কথা, সুনাই বিধানসভা সমষ্টির এই মুহূর্তে বর্তমানে কংগ্রেস বা অসম গণপরিষদ দলের কিন্তু ভেটি বলা যায়। কিন্তু এই যে সুনাই বিধানসভা সমষ্টির বর্তমানের যে বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে, উনি অসম গণপরিষদ দলে যোগদান করবেন। কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবো সুনাই বিধানসভা সমষ্টির যে উন্নয়ন নিয়ে কি বলবেন? ঠিক তেমনভাবে হয়নি উন্নয়ন। আমি মনে করি এইবার চেঞ্জ অনিবার্য, মানুষ চেঞ্জ চাচ্ছেন। তো যে গত 5 বছর যে ওনার কার্যকাল ছিল, ঠিক তেমনভাবে কাজ হয়নি। বিভিন্ন কাজ স্টিল পেন্ডিং। পানীয় জলের একটা সমস্যা রয়েছে, রাস্তাঘাটের অনেক সমস্যা রয়েছে। তো আমি মনে করি যে এইবার চেঞ্জ আসবে নিশ্চিতভাবে। ধন্যবাদ জানাচ্ছি। আরও রয়েছেন, আপনার কাছে আসছি। অর্থাৎ যে 26-এর নির্বাচন আসছে,
যেহেতু বরাকের বিভিন্ন তেরোটা বিধানসভা কেন্দ্রের দেখা যাচ্ছে যে রাজনৈতিক এক প্রকার গরম হাওয়া বলা যায়, অর্থাৎ কি দেখছেন 26-এ কি হবে? 26-এ তো দেখছি মানে কংগ্রেসই আসবে। তো আমার বাড়িতে হইছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি, সাউথ করিমগঞ্জ। তো সাউথ করিমগঞ্জ তো আমরা কংগ্রেসের লোক, কংগ্রেসে কংগ্রেসের তো অনেক প্রার্থী রয়েছেন, কোন প্রার্থী? আমরা আজিজ আহমেদ খান। আচ্ছা, আজিজ আহমেদ খানকে টিকিটটা দেওয়া হইলে ভালো হইব। দক্ষিণ করিমগঞ্জের কথা বলি, উনি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অর্থাৎ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি একসময় বিধায়ক সিদ্দিক আহমেদের দুর্গ ছিল, কিন্তু এবার সিদ্দিক আহমেদ দেখা গেছে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন, তারপর সিদ্দিক আহমেদ কংগ্রেস থেকে নিলম্বন হয়েছিলেন, অর্থাৎ এই মুহূর্তে সিদ্দিক আহমেদ কোনো দলে নেই। তারপর গত কয়েকদিন আগে জানা গিয়েছিল যে সিদ্দিক আহমেদ অসম গণপরিষদ দলে যোগদান করবেন, কিন্তু সিদ্দিক আহমেদ বলেছেন যে অসম গণপরিষদ দল থেকে উনার ছেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অর্থাৎ এই মুহূর্তে সিদ্দিক আহমেদকে নিয়ে কি বলেন? সিদ্দিক আহমেদ দেখেন, সিদ্দিক আহমেদ চারবারের বিধায়ক, 4বার বিধায়ক হচ্ছেন তাইন। আমরা তানে 4বার ভোট দিছি। এখন তো তাইন অসুস্থ মানুষ, তান ছেলেরে খাড়া কর্তা এজিপি দল থেকে তান খাড়া কর্তা। তো সিদ্দিক আহমদ মনে করেন যদি সিদ্দিক আহমদরে হারাইতে গেলে আজিজ আহমদ খানের জরুরত। যদি আজিজ আহমদ খানে টিকিট পায় তাহলে সিদ্দিক আহমদরে হারানি সম্ভব হইব, আর অন্য কেউ টিকিট পাইলে মানে সিদ্দিক আহমদে হারানি সম্ভব হইতো না। যদি উন্নয়নের কথা বলে তাহলে গত 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে এবং এই মুহূর্তে কি কি কাজ বাকি রয়েছে? উন্নয়ন দেখো এমন একটা কিছু উন্নয়ন হয়েছে না, আগে যা কিছু হয়েছে কিন্তু গত 5 বছরে এমন একটা উন্নয়ন হয়েছে না। বহুত কাজ এখনো পেন্ডিং রয়েছে আমরা সাউথ করিমগঞ্জ। কি কি কাজ বাকি? দেখুন রাস্তাঘাটেরও কাজ বাকি আছে, পানীয় জলের কাজ বাকি আছে, ইলেকট্রিক সব তো আর মোটামুটি তো আর সবে তো আর বিয়া করতে পারতা নাই, একটা না একটা বাকি রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রান্তে যাব, আরও রয়েছেন বিভিন্ন লোক রয়েছেন, অর্থাৎ আপনি কোন বিধানসভা কেন্দ্রের এবং কি নাম আপনার? আমার নাম হচ্ছে আব্দুল আলিম চৌধুরী। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হাইলাকান্দি জেলা, আর আমার বিধানসভা হচ্ছে হাইলাকান্দি 121 সমষ্টি। আর কিন্তু বর্তমানে যে হিসাবে দেখা যাচ্ছে যে আমাদের বরাকভ্যালি যে 15টা সিট ছিল, যে 15টা সিটের মধ্যে ডিলিমিটেশনের পরে এখন বর্তমানে আমাদের কাছে 13টা সিট আছে। এই 13টা সিটের মধ্যে যে ব্যর্থ এমএলএ কিছু ছিলেন, যে ব্যর্থ এমএলএর কারণে আমাদের এই অবস্থা। কারণ আজকে আমরা 13টা সিট পেয়েছি, কিন্তু 13টা সিটের মধ্যে আমাদের যে অবস্থা, যে দুরবস্থা আমাদের বর্তমানে যে আমাদের আসামের সিএম কোথায় কোথায় বলেন বরাকভ্যালি ডেভেলপড হয়েছে, বরাকভ্যালির জন্য অনেক কিছু করেছে। বরাক ডেভেলপমেন্ট অর্থাৎ আলাদা একটা বিভাগ, বরাক ডেভেলপমেন্ট বিভাগ খোলা হয়েছে, এবং সেই ক্ষেত্রে বরাকের উন্নয়ন কতটুকু হয়েছে? যদি বরাক ডেভেলপ যে বিভাগটা খোলা হয়েছে, কিন্তু আমাদেরকে এমন একটা কুড়ালি আমাদের মানে মেরেছেন, ওইটা হচ্ছে 2টা বিধানসভা কাটা। ঠিক আছে, আসবো আমি আপনার কাছে। আমি আবার যাব, প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর রয়েছেন। অর্থাৎ বরাকের যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে অর্থাৎ বিজেপি সরকার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বা রেল লাইনের কানেক্টিভিটির কথা যদি বলি বা রাস্তাঘাটের কথা বলি, দেখুন কংগ্রেসের 70 বছরে করতে পারছে না, এটা তো বিজেপি গভর্নমেন্টে করিয়ে দিচ্ছে। বাস্তব দেখা যায়। তো এখন আগে কংগ্রেসের মন্ত্রীরা আসলা যারা এরা বড় লাইন মন করে ধরছিলা, বিজেপি গভর্নমেন্টে খুলিয়া দিছে। এখন আমরা হাইলাকান্দির উপরে দিয়ে বুকুর উপরে দিয়ে রাজধানী গাড়ি যার দেখি, আর এটা জীবনের স্বপ্নই ভাবলাম না ও বিজেপি গভর্নমেন্ট আওয়া হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী যখন বরাক ভ্রমণে গিয়েছিলেন, বরাকে গিয়ে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বরাকের 10টি সমষ্টি এই মুহূর্তে রিজার্ভ রয়েছে, যেহেতু বিজেপির হাতে যাবে, বাকি যে 3 বিধানসভা কেন্দ্র সেটা সংখ্যালঘু প্রধান এলাকা, দলের কাছে যাবে, কংগ্রেস যাবে না ইউডিএফ যাবে? কংগ্রেস ইউআইডিএফ বরাক থেকে হাত দুই আইকা, এরা নামগন্ধ নাই, এরা করাপশন, এরা সব পয়সা লাগে রে ভাই। কংগ্রেস ইউডিএফের টেকা লাগে না হলে মাটি লাগে। ও দুই কামে ব্যস্ত এটা 2 পার্টি। আমি এটা 2 পার্টির নাম লইতাম না, হচ্ছে বিজেপি যাও 13 সিটও বিজেপি গেলে কি বলা। আপনি তো ইউডিএফ ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন, তারপর কংগ্রেস থেকে আপনাকে নিল। এখন ওই যে এখন কংগ্রেস 3 ভাগে বিভক্ত, 1 ভাগ হইল রকিবুল হোসেন, 1 ভাগ হইল ভূপেন বরা, আর 1 ভাগ হইল গৌরব, ওই 3 ভাগে বিভক্ত। এখন গৌরব ধ্বংসর মূলতে হইল রকিবুল হোসেন, এই গন্ডার আত্মি অগু গন্ডার উনি মানুষে কইন গন্ডারের মাথা কাটি কাটি তাই ফরেস্ট মিনিস্টার আসলা, এটা ও যে হিংগতা বেশি করে শেষ করে দিচ্ছে আসামর গন্ডার অকল ও ওই লাইন এই এখন আসামর মুসলমানটা ওলা শেষ করলে ইতরা। আমি
আমি আসবো আপনার কাছে, অর্থাৎ আমি আবার যাব হাইলাকান্দির হাইলাকান্দি থেকে যিনি আসছেন, অর্থাৎ আপনার কাছে আসছি যেহেতু হাইলাকান্দির বর্তমানের যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখা যায় যে ইভিকশন হয়েছে গত কয়েকদিন আগে দক্ষিণ হাইলাকান্দিতে বৃহৎ উচ্ছেদ অভিযান হয়েছে, অর্থাৎ বৃহৎ সংখ্যক মানুষ ঘর ছাড়া গৃহহীন হয়ে রয়েছেন, সেই বিষয়ে নিয়ে কি বলবেন? আসলে আমরা দেখেছি যে হাইলাকান্দিতে হিন্দু মুসলমানের রাজনীতি আরম্ভ করার জন্য এই উচ্ছেদ অভিযান হয়েছে। আজকে দক্ষিণ এলাকান্দির ডামছড়ায় মানুষ আজকে 50-60 বছর থেকে এখানে বসবাস করে আসছেন এবং সীমান্তবর্তী এই এলাকার মানুষগুলা মিজোরামের যে সময় জমিন দখল করে বর্ডার সিকিউরিটি হিসাবে কাজ করে আসছে। আজকে এই মানুষগুলোকে কোনো ক্ষতিপূরণ না দিয়ে, কোনো পুনর্বাসন না দিয়ে পরিকল্পিতভাবে হঠাৎ করে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এই জায়গাগুলো যে কোনো সময় মিজোরামের দখলে চলে যেতে পারে। আপনারা দেখছেন যে মিজোরামের এই ইনার লাইন ফরেস্ট যেগুলো রিজার্ভ, যেগুলো মানুষ আছে বর্ডার সিকিউরিটি হিসাবে কাজ করেছে আমাদের কৃষকরা, কিন্তু এই কৃষক পরিবারদেরকে যখন উচ্ছেদ করা হয়েছে এই জায়গাগুলো মিজোরামে আবারও জবরদখল করে নেবে। আসলে আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে হাইলাকান্দি জেলাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, একটা সমষ্টি কর্তন করে দেওয়া হয়েছে। আজকে হাইলাকান্দির ছাত্রছাত্রীরা আজকে টেটের পরীক্ষা দিতে হলে আজকে শিলচরে যেতে হয়, আজকে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের পরীক্ষা দিতে হলে আজকে শিলচর যেতে হয়। আমরা দেখেছি বিজেপি গভর্নমেন্টের যে ইশতেহার প্রকাশ করেছিল, এই ইশতেহারে ওনারা বলেছিলেন যে অন্তত থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের চাকরি বরাক উপত্যকায় সংরক্ষণ করে রাখা হবে, বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা পাবে। কিন্তু আমরা দেখেছি বর্তমানে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের চাকরি আজকে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে করছেন, বরাক উপত্যকার ছাত্রছাত্রী চাকরি পাচ্ছেন না। হাইলাকান্দির ছাত্রছাত্রীকে আজকে টেটের পরীক্ষা শিলচর যেতে হচ্ছে, থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের পরীক্ষাকে শিলচরে দিতে হচ্ছে। হাইলাকান্দি থেকে একটা সমষ্টি কর্তন করে দেওয়া হয়েছে, হাইলাকান্দিতে উচ্ছেদ অভিযান চলছে, বরাক উপত্যকার পেপার মিল বন্ধ করে দেওয়া হয়েছে, বরাক উপত্যকায় কর্মসংস্থান নেই, বরাক উপত্যকায় 2টা সমষ্টি কর্তন করে দেওয়া হয়েছে। কি করেছে এই, যেটা কংগ্রেসের 70 বছরে সিট কর্তন তো করেনি, কিন্তু বিজেপির এই 10 বছরের সরকারের আমলে বরাক উপত্যকায় 2টা সিট কর্তন করে। আর একটা কথা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র বা হাইলাকান্দি জেলার যদি কথা বলি, আমি হাইলাকান্দি জেলার যে 3 বিধায়ক ছিলেন অর্থাৎ সুজামউদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরী, এই 3 বিধায়ক এআইইউডিএফ দল থেকে নির্বাচিত হয়েছিলেন তারা 2021 সালে, এবং নির্বাচিত হয়ে তারা এই মুহূর্তে দলে নেই বলা যায়, অর্থাৎ দল থেকে বহিষ্কৃত হয়েছে নিজামুদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর, এবং সুজামউদ্দিন লস্কর জানা যাচ্ছে তিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অর্থাৎ দলের প্রতি আস্থা নেই। যেহেতু বদরুদ্দিন আজমলের পরাজয়ের পর এক প্রকার একের পর এক যে যারা বিধায়ক রয়েছেন তারা এই মুহূর্তে অন্যান্য দলমুখী, অর্থাৎ কেউ অসম গণপরিষদমুখী, কেউ বিজেপিমুখী। আসলে আপনি দেখেছেন, যেহেতু আমি কাটলিচড়ার ভোটার, কাটলিচড়ার বিধায়ক বর্তমান নির্দল হিসাবে ভোট খেলবেন বলে ঘোষণা করেছেন, কিন্তু উনি বর্তমানে এআইইউডিএফের স্টেট ভাইস প্রেসিডেন্ট। এটা দলের ভাইস প্রেসিডেন্ট হয়ে ওনার শরম নেই, হায়া নেই, লজ্জা নেই। উনি ও দল থেকে 2বার বিধায়ক নির্বাচিত হয়েছেন, আবার এখন বলছেন উনি বাজির দলে নির্বাচিত করবেন। আসলে কাটলিচড়ার বিধায়ক উনি হলেন বিজেপির এজেন্ট। আপনারা দেখেছেন উনি এআইইউডিএফ থেকে নির্বাচিত হয়ে সবসময় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার তারিফ করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিলে কাটলিচড়া সমষ্টিকে কর্তন করে উনি দিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মার লগে সঙ্গে মিলে উনি কাটলিচড়ায় যখন উচ্ছেদ ডামছড়া হয়েছিল, উনি 2-3 মাস আগে উনি স্টেটমেন্ট দিয়েছেন যেখানে উচ্ছেদ আরম্ভ হবে এবং উনি গিয়ে আন্দোলন করে এবার উচ্ছেদ বন্ধ করবেন, কিন্তু উনি উচ্ছেদ বন্ধ করতে পারেননি। এখন উনি উনার দল থাকা অবস্থায় উনি নির্দলে ইলেকশন খেলবেন কার জন্য? উনি নির্দলে ইলেকশন খেলা মানে বিজেপিকে জিতানো। উনি আসলে বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছেন। আজকে উনাদের কারণে আজকে হাইলাকান্দির এই অবস্থা হয়েছে, একটা সমষ্টি কর্তন হয়েছে। আজকে হাইলাকান্দির ছাত্রছাত্রীরা টেট পরীক্ষা দিতে পারছেন না। আজকে হাইলাকান্দির ছাত্রছাত্রীরা শিলচরকে পরীক্ষা দিতে হচ্ছে, উন্নয়ন নেই। হাইলাকান্দি কিছু রাস্তাঘাট হয়েছে, আর বাকি কি হয়েছে? আজকে পঞ্চায়েত ডিলিমিটেশনের সময় আলকাপুর কাটলিচড়ায়, আজকে কাটলিচড়া সমষ্টির মিজোরাম সীমান্তবর্তী আজকে দলচড়া, জানলাচড়া, গল্লাচড়া, ডামচড়া, যেগুলো কাটলিচড়া এমএলএ বলে থাকেন, এই এলাকার মানুষ কোথায় আসতে হয়? আজকে ব্লক ডেভেলপমেন্ট মোনাসড়ায় আসতে হয়। কাটলিচড়া সমষ্টিতে 2টা ডেভেলপমেন্ট ব্লক থাকা অবস্থায় একটা ডেভেলপমেন্ট ব্লক নেই, এটা হাইলাকান্দিতে চলে গিয়েছে। কাটলিচড়া সমষ্টিতে একটা কলেজ নেই, এটা মডেল ডিগ্রি কলেজ হাইলাকান্দির জনগণ, দক্ষিণ হাইলাকান্দির জনগণ আন্দোলন করে নিয়েছিলেন। এই মডেল ডিগ্রি কলেজ বর্তমান হাইলাকান্দি সমষ্টিতে কাটলিচড়ার বিধায়ক এনে দিয়েছেন। কাটলিচড়াকে পঙ্গু করে দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে পঙ্গু, অর্থনৈতিকভাবে পঙ্গু, শিক্ষার ক্ষেত্রে পঙ্গু। কোন দিকে এগিয়ে নিয়েছেন? এখন উনি নির্দলে ইলেকশন খেলছেন। নির্দল মানে কি? বিজেপি। উনি বিজেপিকে জিতানোর জন্য নির্দলে ইলেকশন খেলেছেন। উনি যেহেতু ইউডিএফের ভাইস প্রেসিডেন্ট, কেন ইউডিএফ থেকে নির্বাচিত হচ্ছেন না? 2বার যে ইউডিএফ থেকে উনি বিধায়ক হয়েছেন, ইউডিএফ থেকে উনি জেলা পরিষদ হয়েছেন, আবার এখন ইউডিএফ দল থাকা অবস্থায় উনি বলছেন উনি নির্দলে ইলেকশন খেলবেন। এর মানে কি? হিমন্ত বিশ্ব শর্মার হাত মজবুত করার জন্য উনি জিতে, আপনারা দেখছেন উনার যে জেলা পরিষদ জিতেছিলেন, এই জেলা পরিষদ ভোট গণনার সময় উনি কাকে ভোট দিয়েছিলেন? বিজেপিকে ভোট দিয়েছেন। এর মানে আলটিমেটলি কাটলিচড়ার বিধায়ক মানে বিজেপি, আর উনাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ডাইরেক্ট ভোট দেওয়া ভালো। সেগমেন্টে চলে আসছি এবং এই মুহূর্তে আমি রয়েছি দিসপুরে, এবং দিসপুর লাস্ট গেটে চায় পে চর্চার এই যে অর্থাৎ বরাকের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কি আলোচনা হচ্ছে, অর্থাৎ
বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন বা রাজনীতিবিদরা রয়েছেন আমার সাথে। অর্থাৎ কি হবে 26-এ, কার দখলে যাবে দিসপুর, বরাকের 13টি বিধানসভা কেন্দ্র কার দখলে যাবে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। যেহেতু আনোয়ার হোসেন লস্কর বলেছেন যে কংগ্রেসের যে দুর্নীতি বা কংগ্রেস টাকা নিয়ে টিকিট প্রদান করে বলে এক অভিযোগ উত্থাপন করেছেন, কি বলবেন? সেটা দেখেন যে কংগ্রেস নিয়ে বলে এরকম কোনো কথা নয়। আর আমি সিলেটি ভাষাতে কই সবচেয়ে বেটার হইব আমার হিসাবে, কারণ আমরা সিলেটি বাইনতে শুনবো, আমরা বরাকবেলিতে আমরা সিলেটি ভাষা চলে। যেন কংগ্রেসে যেন টিকিট বেছে এইলা কোনো কথা না। কংগ্রেসের মধ্যে কিছু বড় বড় গাপ্পু দল আলোকল বাই দিয়েছেন, যারা পদ অধিকারী, যারা রানিং গভর্নমেন্টের মধ্যে রানিং তারা আসেন, রানিং পদে আসেন, বড় বড় পদও আসেন, তারা টিকিট লইয়া জেলা মনে করেন পঞ্চায়েতের সময় যেমন খেলেমিলে করছেন। এই যে একটা এক্সাম্পল আমি আপনারে দেই, যে এক্সাম্পলটা হয়েছে বর্তমানে আমরা যে হাইলাকান্দি জেলাতে যে চেয়ারম্যান তিনি কংগ্রেস থাকিয়া যে মান্না খান চেয়ারম্যান হইছেন কংগ্রেস থাকিয়া হইছেন না, তাই তো ইন্ডিপেন্ডেন্ট খেলাইছেন। তে মান্না খানের মতন ব্যক্তির এখানে টিকিট দেওয়া হয়েছিল না। মান্না খানের মতন ব্যক্তিরে যখন টিকিট দেওয়া হয়েছে না, নিশ্চয়ই না কিছু একটা হইছে টেকার খেলা। যেন এজ এ এক্সাম্পল যেন আমারে তো তার প্রজেক্ট করা হয়েছিল, আমারে যখন প্রজেক্ট করা হয়েছিল আমি খালিনগর পাইকানোর মধ্যে গিয়া যে 1 নম্বর পজিশনে যে জায়গায় কইছেন যে যত ব্লক আসলো মন্ডল আসলো সব থেকে তো সবচেয়ে বেশি বুট আমার আইসলো, তারপরেও আমার টিকিট দেওয়া হয়েছে না। টিকিট না দিয়ে যারা দেওয়া হয়েছে হে জিতছে, তারা আমরা সাপোর্ট করছি। আলটিমেটলি সাপোর্ট করার বাদেও দেখছি খুব ভালো একটা রেজাল্টও করছে। এটার লাগে তারা মোস্ট ওয়েলকাম আমরা কংগ্রেসও জানাইছি। যে কংগ্রেসের মধ্যে সেম জিনিসটা যদি এখনও যদি থাকে, আজকে গৌরব গগৈর নেতৃত্ব যেরকম আসামের মধ্যে আজকে সিএমএ কাকের ডরে না, কিন্তু এটা হলো হাইলাকান্দির যে 2 বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র কার দখলে যাবে বলে আপনার মনে হয়? হাইলাকান্দি 2 বিধানসভা কেন্দ্র যে কার দখলে যাবে, যদি গৌরব দায় যদি তাই সঠিক মতো যদি সিলেকশন যদি ফেস, এখানে কিন্তু ফেসের কথা আইছে। যদি দেখা যায় যে এই 2 সমষ্টিরে যদি উদ্ধার করতে হয় তাহলে ফেস লাগবো। এই ফেসটা কারারদের লাগবো যে পুরানা কোনো এমএলএ, চাহে ইউডিএফ এর এমএলএ হোক, চাহে তোমার বিজেপির তোমার কংগ্রেসের এমএলএ হোক, হ্যাঁ, বা অন্য কোনো এমএলএ এখানে কোনো এখানে উদ্ধার করা সম্ভব হইতো না। আর গৌরব গগৈ গীতা করতে এক রকিবুল হোসেনে টিকিট একটু বেশি আরছইন অলরেডি, যেটা বাজারও মানুষের মুখের মাত। কোন টিকিট? আলগাউর কাটছিল অলরেডি বেশি আরছইন এক এমএলএর গেছে। এমএলএ একজন আসইন, তান খুব গরিব লাগা, তান এমপি ইলেকশন গে টেকা করছে এমএলএ তান এমপি যে আরছইন বেশিয়া এটাও বেচা বেশি চলে। আমি আগে নাম কই লিছি, তখন আপনারা কবলে দেখো আগে কোন এমএলএর নাম লইলাম। এটা কোটি কোটি টাকাত বিক্রি হয়। এটা এখন গৌরব গগৈ হিসাবে যদি তান নেতৃত্ব তান মুঠিত রাখিয়ে টিকিট দেন, তে টিকিটও খাম আইতে পারে না, হইলে দগু সিট বিজেপি যাইব, এটাকেও আটকাইতে পারতাম না। দেখে ঘুরি আমি যাব হাইলাকান্দির 2 বিধানসভা কেন্দ্র। আমার এক্স এমএলএ যে কথাটা কইছেন, এই কথার মধ্যে আমি যেন তাদের সাপোর্ট করি এরকম কিছু না, কিন্তু এই রকমের যদি কোনো ধরনের কোনো জিনিস যদি হইয়া থাকে, আজকে রকিবুল হোসেন যে আমরা ধুবড়ি সাংসদ, হ্যাঁ, উনি যে সময় মনে করেন অনির ক্যাম্পিংয়ে আমি নিজেও গেছিলাম, আমার কাটিগড়ার বিধায়কও গেছিলাম, তখন একজন বিধায়ক হিসাবে একজন বিধায়কের মুখ থেকে আমি ওই সময় কংগ্রেসি বিধায়ক হয়ে উঠিয়া কইছেন যে রকিবুল হোসেন এখানে হারবো, বুঝছেন না, হারবো। কিন্তু আজকের দিনে যদি মনে করেন মাইনরিটির কিন্তু ঠিকাদার হইয়া যদি রকিবুল হোসেনরে যদি দেওয়া হয় আর তার নেতৃত্ব যদি মনে করেন যদি টিকিট যদি দেওয়া হয়, তাহলে মনে করেন নিশ্চিন্ত আমাদের হাইলাকান্দি না আমাদের বরাকবেলির যে 6-7টা সিট আমরা জিতার আশা আসলো, এই সিটগুলো আমরা কিন্তু কুয়াইমো, এটা একদম ফাইনাল। আর যদি কংগ্রেস দল পঞ্চায়েত ইলেকশনের সময় আপনারা দেখছেন, পঞ্চায়েত ইলেকশনের সময় কংগ্রেসের যথেষ্ট হাওয়া আছিল হাইলাকান্দিতে, কিন্তু আপনারা দেখছেন রামচন্ডী জেলা পরিষদে কংগ্রেসের 3882 ভোট পেয়েছে, 3 নম্বর পজিশনে ছিল। আজকে শাহবাদ জামিরা জেলা পরিষদেও প্রায় 4000 ভোট কংগ্রেস পেয়েছে, কিন্তু নির্দল জিতেছে। রামচন্ডী জেলা পরিষদে নির্দল জিতেছে, কংগ্রেস 3 নম্বর পজিশনে আসিল। যদি কংগ্রেসের তরফ থেকে যদি ভালো ক্যান্ডিডেট না দেওয়া হয়, তাহলে আবারও হাইলাকান্দি জেলায় কংগ্রেস 3 নম্বর পজিশনে যেতে হবে। যার জন্য কংগ্রেস নেতৃত্ব যদি এখন থেকে ভালো উদ্যোগ নিয়ে যারা ভালো ক্যান্ডিডেট আছেন তাদেরকে যদি প্রজেক্ট করে, তাহলে হাইলাকান্দি 2টি সমষ্টি কংগ্রেস দল বা বিরোধী ঐক্যমঞ্চ দখল করবে, আশাবাদী। একটা কথা দেখা যায় যে যখন রাজনৈতিক অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলে এরকম দেখা যায়, বিশেষ করে কংগ্রেসের কথা যদি বলি, কংগ্রেসে দেখা যায় যদি কোনো প্রার্থীকে টিকিট না দেওয়া হয়, কারণ দাবিদার অনেক থাকেন, যদি কেউ একজনকে দেওয়া হয় তাহলে দেখা যায় যে সেই
যারা টিকিট থেকে বঞ্চিত হন তারা কিন্তু অন্যান্য প্রার্থীকে সাপোর্ট করে, তারপর সেখানে সেই প্রার্থীর পরাজয় হয়। আমার সাথে আরও রয়েছেন, অর্থাৎ আপনি কোন বিধানসভা কেন্দ্র থেকে আসছেন? আমি তো হাইলাকান্দি বিধানসভা 121 হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আমার ঘর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এখান থেকে আমরা যদি কংগ্রেস জিততে হয় কংগ্রেস সিটটা, তাহলে কংগ্রেস সিটে জিততে হলে তাহলে অনলি অ্যান্ড ওয়ান উইনিং ক্যান্ডিডেট রাহুল রায়। রাহুল রায়ের ব্যতিরেকে অন্য কারো শক্তি নেই এখান থেকে জিতার। যদি রাহুল রায় হয় তাহলে গ্রাসরুট লেভেলে উনার জনসংযোগ আছে, তাই রাহুল রায় যদি হন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উনি জিতবেন। বিগত 5 বছরে অর্থাৎ বিধায়ক ছিলেন জাকির হোসেন লস্কর, ইউডিএফ এর বিধায়ক ছিলেন, বর্তমানে উনি দলে নেই, উনি বর্তমানে বিজেপি মুখী বলা যায়। অর্থাৎ জাকির হোসেনের এই যে 5 বছরের কার্যকালে কেমন উন্নয়ন হয়েছে? জাকির হোসেনের 5 বছরের কার্যকালে উন্নয়ন বলতে যেটা হয়েছে যেটা উন্নয়ন হয়েছে সেটা আমি স্বীকার করব। জাকির হোসেন এমন কোনো উন্নয়ন করেননি। যেটা ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কয়েকটা ব্রিজ হচ্ছে এখন 2-3টা ব্রিজ স্যাংশন হয়েছে, যেমন জোসনাবাদে একটা, লালাচড়ায় একটা, তারপরে রূপাচড়ায় একটা ব্রিজ হচ্ছে। সেটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থ অনুকূলে যে কোনো যদি বিধায়ক থাকেন উনি সেটা হবে সেটা। আর জাকির হোসেন উনি যা উন্নয়ন করেছেন উনি উনার নিজের উন্নয়ন করেছেন, সামগ্রিক কোনো উন্নয়ন করেননি। যে আপনি যে বলেছেন দক্ষিণ করিমগঞ্জের কথা, যেহেতু দক্ষিণ করিমগঞ্জে আপনার বাড়ি, অর্থাৎ দক্ষিণ করিমগঞ্জের বর্তমানের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ দক্ষিণ করিমগঞ্জে একাংশ অগপ প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে মাঠে চষে বেড়াচ্ছেন। অগপর কেমন প্রভাব রয়েছে? অগপর প্রভাব দেখুন, যদি সিদ্দিক আহমেদ সাহেবের ছেলে যদি খেলায় তাহলে অগপর প্রভাব থাকবে। আর সিদ্দিক আহমেদ সাহেবের ছেলে খেলায় না, তিনি অগপর প্রভাব। গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেনও দেখা যাচ্ছে সেখানে। তাও তো আটিতরা দেখি আর মানে, কিন্তু বেটা 4 কুর বিধায়ক, বেটার লগে টক্কর মারা বহুত মুশকিল আছে। আর সিদ্দিক আহমদের আড়াইতে হইলে, সিদ্দিক আহমদের মতো শক্তিশালী নেতা দক্ষিণবঙ্গে বহুত কম আছেন করিমগঞ্জ ডিস্ট্রিক্টও। আর সিদ্দিক আহমদের আড়াইতে হইলেও একমাত্র এক ব্যক্তি আজিজ আহমদ খান। আর আমরা দেখিয়ান না কেউ যে সিদ্দিক আহমদের আড়াইতা। আজিজ আহমেদ খানে যদি কংগ্রেসের টিকিট ফাইন তাহলে সিদ্দিক আহমদের হারাইতে অরণাইলে কেউ পারত না। আমরা অনুরোধ হইল কি গৌরব গগৈ ডাঙ্গরিয়া সাহেবের কাছে যে আজিজ আহমদ খানরে কংগ্রেসের টিকিটটা দেখুয়া সাউথ করিমগঞ্জ থেকে কংগ্রেসের টিকিট জিতিয়া যাইব। আর যদি অন্যতায় টিকিট দেন তাহলে এটা বেড়া খাইব। ধন্যবাদ জানাচ্ছি, আবারও আসবো আপনার কাছে। অর্থাৎ আমি আপনার কাছে আসছি যেহেতু আপনি টিকিটের দাবিদার রয়েছেন আলগাপুর কাটলিচড়ায়, কিন্তু আলগাপুর কাটলিচড়ায় বিগত 5 বছরে কি উন্নয়ন হয়েছে? যেহেতু একদিকে রয়েছিলেন সুজামুদ্দিন লস্কর, অন্যদিকে নিজামুদ্দিন চৌধুরী, তারা কতটুকু উন্নয়ন করতে পেরেছেন? আমি হাইলাকান্দি, আমি আগে ছিলাম LS6 এর ক্যান্ডিডেট, LS6 ছিল, তাই LS6 এর কথা বলি। LS6 আমাদের ইউটিউবার জাকির হোসেন লস্কর, তো ওনারা স্বপ্নে পোলাও বানিয়ে খাচ্ছেন। হ্যাঁ, এসআইআর যেটা হচ্ছে নেতৃত্ব জিরো, এসআইআর এর ব্যাপারে কংগ্রেস নেতৃত্ব জিরো, আজ কংগ্রেস জিরো, তৃণমূল কংগ্রেস লিড নিয়ে নিল। একজন শিক্ষিকার চাকরি নিয়েছে, এই গভর্নমেন্টে একজন শিক্ষিকার চাকরি নিয়েছে, সে ন্যায়ের কথা বলার জন্য, সে মানে উন্নয়নের কথা বলে নেই, সে ন্যায়ের কথা বলেছিল। তাকে কি হয়েছিল? এই কংগ্রেসের নেই কেন? এসআইআর এর যদি সত্যি অর্থে উনারা যদি একটা ইস্যু বানাতে পারতেন, উনাদের ইস্যু ছিল, এটা মমতা ব্যানার্জি হাইজ্যাক করে নিয়ে গেল, উনাদের নেতৃত্বরা টেরই পেলেন না। এর ভাবেন পুরো ইন্ডিয়াতে একদম হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। এখন উনারা মমতা ব্যানার্জির সাথে কনফ্লিক্ট। মেশিনে ঢুকবেন ওইটা একদম দুলে হয়ে যাবে। আসাম ছেড়ে মমতা হ্যাঁ মমতার কাছে চলে গেছে, কারণ ওনার স্বপ্নে মমতাকে দেখেন। ওদের যে ওনার যে নেতা আছেন মোদিজি, উনি স্বপ্নে মমতাকে সবসময় দেখেন। উনাদেরও মমতা ভয় ঢুকে গিয়েছে। মমতা তো আমাদের অ্যালায়েন্সের লোক, উনি যা করবেন ওনার সাথে আমাদের সমর্থন আছে। আর উনি হাইলাকান্দি আমরা যে বলছি বরাকে 6টা থেকে 7টা সিট আমরা জিতবো, সেটা আমরা স্বপ্নে ফুলাও খাচ্ছি না। আজ বরাকে যে 2টা সুপ্রিম কোর্ট, তাদের নেতারা কেন সুপ্রিম কোর্ট যেতে পারলেন না? কেন মমতা ব্যানার্জি গেল? আজ পুরো আপনি কি ভাবেন বরাকে কতটা? আমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আমরা পেয়েছি। মোদিজির ইয়ে ছিল, আমাদের বরাকবেলিতে 5 গ্রামে একটা পেপার মিল ছিল, একমাত্র একটা পেপার মিল ছিল, একটাই অর্থনীতির জন্য একটাই প্রতিষ্ঠান ছিল, যে পেপার মিলটা 5 গ্রামের পেপার মিলটা কংগ্রেসে খাইয়ে
আপনি কি ভাবেন বরাকে 15টা বিধানসভা থেকে 13টা হয়েছে এবং এই 13টার মধ্যে কংগ্রেস কতটি পাবে? আমি একটা কথা বলছি, গৌরবজির নেতৃত্বে আসামে মানে কংগ্রেস সরকার হবে। যদি কংগ্রেস সরকারের এই বরাকবিলি থেকে জিরো। না না, বরাকবিলিতে জিরো নয়, কিন্তু এখানে বেসের কথা আসছে, ওইখানে বেসের কথা আসছে। যদি গৌরবদা শূন্য, যদি গৌরবদা থেকে জিরো। এখানে একটা কথা আছে, যদি গৌরবদা ফেস দেন, যদি কাটিগড়ার বিধায়কের মতো বিধায়ক যদি আগলাপুর কাটলিছড়াতে দেন, তাহলে নিশ্চয় হারবে, নিশ্চয় হারবে। ওনাদের দলের মধ্যে কোন দল? দলের মধ্যে দলের মধ্যে কোন নয়। দল? ওটা ওনারা দলের জিতবেন মধ্যে কিভাবে? নয়। ওটা দলের ওনারা মধ্যে জিতবেন নয়। কিভাবে? ওটা আমাদের ওনারা নেতৃত্ব জিতবেন দেওয়ার মতো কিভাবে? আমাদের লাগবে। আমাদেরকে যারা এই নেতৃত্ব দেখেন। দিতে তারা বলছেন যে শুধুমাত্র ভরসা তাদের গৌরব গগৈকে নিয়ে। ওনারা ওরা অন্যদের আগুন নয়, আমরা টর্চ নেতৃত্ব মারছেন, দেওয়ার মতো একজন ওনারা ব্যক্তি নিজেরা চাই। ঘরেই টর্চ আমরা মারেন না, নেতৃত্ব দেওয়ার মতো সেটাই তো ব্যক্তি চাই। সমস্যা। এই মুহূর্তে শেষ হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান চায় পে চর্চা এবং আমরা ছিলাম দিসপুর লাস্ট গেটে এবং এই লাস্ট গেটে বরাক উপত্যকার বিভিন্ন লোক যদি গুয়াহাটিতে আসেন তারা এখানে থাকেন এবং এখানে আলোচনা করলাম বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনকারীরা ছিলেন। অর্থাৎ 26-এ কী হবে, 26-এ কার সরকার গড়বে, দিসপুরের মসনদে কে বসবে, সমগ্র বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং এই মুহূর্তে আমাদের বিশেষ অনুষ্ঠান চায় পে চর্চা থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা। ধন্যবাদ।